যমুনা নদীর পাড়ে একটি সুপ্রাচীন নগরী হলো আগ্রা। উত্তরপ্রদেশের এই শহরটি লোধি, মুঘল, মারাঠা এমনকি ইংরেজরাও রাজত্ব করে গেছেন বহুদিন। তাই এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সব ইতিহাস, সেই সব স্থাপত্য আর সেই সব অপূর্ব সৃষ্টির সব নিদর্শন। বিশাল কেল্লা, হাওয়া মহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, শাহী দরওয়াজা, যা দেখলে আজও পিছিয়ে যেতে ইচ্ছা করে কয়েকশো বছর। ইতিহাসের পাতায় দেখা অধ্যায়গুলি ভেসে ওঠে চোখের সামনে। অনেক কাছ থেকে দেখে নেওয়া যায় আকবর, শাহজাহান, ঔরঙ্গজেবের মতো বিভিন্ন সম্রাটকে। আর এইসব ইতিহাস, স্থাপত্য, কারুকার্য ও সম্রাটদের শৌখিনতার বর্ণনা করতে গেলে সত্যিই ভাষায় টান পড়ে। আর যা দেখে সত্যিই একেবারে ভাষা হারিয়ে যায় সেটি হলো পৃথিবীর সেরা শিল্পকর্মগুলির মধ্যে একটি, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, ভালোবাসার প্রতীক তাজমহল। আজকের পর্বে থাকছে আগ্রা এলে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কত টাকা খরচ, তার পূর্ণাঙ্গ বর্ণনা। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আসি আগ্রা পৌঁছে আপনারা কোথায় হোটেল নেবেন। আগ্রাতে আগ্রা ফোর্ট স্টেশনের কাছে হোটেল নেওয়াই ভালো, কারণ এখান থেকে তাজমহল বেশ খানিকটা দূরে হলেও আগ্রা ফোর্ট স্টেশন, আগ্রা ফোর্ট আর বেবি তাজ সবই খুব কাছাকাছি। এতে আপনাদের যাতায়াতের খরচা কম হবে। আগ্রা ফোর্টের কাছাকাছি কয়েকটি হোটেলের নাম, ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যদিও আমি ছিলাম একটু দূরে ফতেহাবাদ মেট্রো স্টেশনের কাছে, যে হোটেলটির নাম ছিল হোটেল আগ্রা গ্র্যান্ড। চলো তোমাদের হোটেলের রুমগুলো একটু দেখিয়ে দিই। এখানে আমাদের রুম ভাড়া লেগেছিল ডবল বেড এসি রুম 1600 টাকা পার ডে। তোমরা চাইলে এই হোটেলেও থাকতে পারো। হোটেলটা থেকে আগ্রা ফোর্ট একটু দূরে হলেও তাজমহল এখান থেকে খুব বেশি দূরে নয়। আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দিয়েছি। আমরা এখন এসেছি ইদমত-উদ-দৌলার সমাধি দেখতে। এখানে মির্জা গিয়াজ বেগ ও তার স্ত্রী আসমাত বেগমের সমাধি রয়েছে। মির্জা গিয়াজ বেগ আর আসমাত বেগম ছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের বাবা ও মা। মির্জা গিয়াজ বেগ ছিলেন আকবরের মন্ত্রিসভার একজন মন্ত্রী। তিনি পরবর্তীকালে ইদমত-উদ-দৌলা উপাধি পান। তার মৃত্যুর পর তার মেয়ে নূরজাহান এই সৌধটি নির্মাণ করেন। এই সৌধটি নির্মাণের 4 বছর পর তাজমহলের নির্মাণ শুরু হয়েছিল এবং মনে করা হয় তাজমহলের যে প্রধান স্ট্রাকচারাল ডিজাইন এই সৌধটি থেকেই নেওয়া হয়েছিল। তাই এই সৌধটিকে বেবি তাজও বলা হয়ে থাকে। আমরা এখন রয়েছে আগ্রা ফোর্টে। 1526 খ্রিস্টাব্দে বাবর যখন ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করেন, তখন এই দুর্গ অধিকার করেন। তখন এই দুর্গের নাম ছিল বাদলগড় কেল্লা। পরবর্তীকালে আকবর এই দুর্গ সংস্কার করেন 1565 খ্রিস্টাব্দে। এই দুর্গের টোটাল এরিয়া হলো 95 একর। তার মধ্যে 25% এরিয়া আমরা ঘুরে দেখতে পারি, আর যে বাকি 75% জায়গা রয়েছে সেটি সেনাবাহিনীর আয়ত্তে রয়েছে। আমরা এই মুহূর্তে ঢুকবো আগ্রা ফোর্টের মধ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো নহবতখানা। এই স্থান দিয়ে যখন মোগল বাদশাহরা কেল্লায় প্রবেশ করতেন, তখন এই নহবতখানা থেকেই বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র যেমন সানাই বাজিয়ে, ঢাক বাজিয়ে, ফুল ছিটিয়ে
তাদের অভ্যর্থনা জানানো হতো। নওয়াবতখানা পেরিয়ে কেল্লায় প্রবেশের সময় রয়েছে একটি ঢালু পথ, আর তার দুদিকে রয়েছে উঁচু দেয়াল। এটি নির্মাণের কারণ হলো শত্রুপক্ষ কেল্লায় প্রবেশ করতে চাইলে তাদের এই পথ দিয়েই প্রবেশ করতে হবে, এবং তখন কেল্লার ভিতর উঁচু দিক থেকে পাথর গড়িয়ে দেওয়া হবে, এবং তখন শত্রুপক্ষ আত্মরক্ষার জন্য দেওয়াল ধারে গেলে সেখান থেকে গরম জল তেল তাদের গায়ে ঢেলে দেওয়া হবে। কেল্লায় প্রবেশ করেই প্রথমেই ডান দিকে পড়বে জাহাঙ্গীর মহল। আমরা এখন রয়েছি আগ্রা ফোর্টের জাহাঙ্গীর মহলের সামনে। এই জাহাঙ্গীর মহলের সামনে একটি বাথটব রয়েছে। এটি যখন জাহাঙ্গীর ছোট ছিলেন তখন এটিতে চান করতেন। দর্শকদের দেখার সুবিধার জন্য এটিকে এখন বাইরে সাজিয়ে রাখা হয়েছে। জাহাঙ্গীরের মামা মান সিং জাহাঙ্গীর যখন ছোট ছিলেন তখন এই বাথটবটি উপহার দেন। তখন এই বাথটবটি সম্পূর্ণ সোনা ও পাথর দিয়ে মোড়া ছিল। পরবর্তীকালে ইংরেজরা যখন এই কেল্লা লুট করে তখন সেই সব সোনা ও দামি দামি পাথর তারা লুট করে নিয়ে যায়। আমরা এখন রয়েছি রোশনারা মহলের সামনে। রোশনারা এবং জাহানারা ছিলেন শাহজাহানের দুটি অবিবাহিত মেয়ে। তাদের বিয়ে হয়নি বলে শাহজাহান এই পালকির আকারে তাদের মহল বানিয়ে দিয়েছিল। এই যে মহলের ওপরে দেখুন যে পিতলের এখন আবরণ রয়েছে একটি। আগে এটি সোনার ছিল। ইংরেজরা যখন ভারতবর্ষ পরাধীন হয়ে যায় তখন এই যে ওপরে সোনার অংশ সেটি তুলে নেন। রোশনারা মহল দেখার পর আমরা এখন রয়েছি শাহজাহানের মহল বা খাসমহলে। এখানে ছিল শাহজাহান ও মুমতাজের শয়নকক্ষ। সম্পূর্ণ কেল্লার মধ্যে এটিই ছিল সবচেয়ে ব্যয়বহুল কক্ষ, কারণ এই কক্ষটিকে সাজানোর জন্য প্রায় 108 কেজি সোনার ব্যবহার করা হয়েছিল। (1803 খ্রিস্টাব্দে ইংরেজরা এই কেল্লায় আগুন ধরিয়ে দেয় এবং কেল্লায় অলঙ্করণের জন্য ব্যবহৃত সব সোনা গলিয়ে তা ইংল্যান্ডে নিয়ে চলে যায়। খাসমহলের ঠিক সামনেই রয়েছে আঙ্গুরিবাগ। সম্রাট জাহাঙ্গীরের ছিল মদ্যপানের বিশেষ শখ। তার সুরা তৈরি করার জন্য এই আঙ্গুরিবাগে আঙুর গাছের চাষ করা হতো। আঙ্গুরিবাগের কাছেই আপনারা দেখতে পাবেন মমতাজের জন্য বানানো শীষমহল। এই মহলটি সম্পূর্ণ কাঁচ দিয়ে সাজানো এবং অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, যার মধ্যে রয়েছে মমতাজের ব্যবহৃত বাথটব, মেকআপ রুম, পার্লার প্রভৃতি। কিন্তু দর্শকরা এখানে ঘুরতে এসে মহলের দেওয়াল থেকে কাঁচ খুলে নিয়ে চলে যেত, তাই সরকার থেকে কেল্লার এই অংশটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কেল্লার পরের অংশ হলো জাহানারা মহল। রোশনারা এবং জাহানারা সম্রাট শাহজাহানের দুই মেয়ে ছিলেন এবং সম্রাট শাহজাহান দুটি মহলই একই রকম পালকির আকারে নির্মাণ করেন। এই জাহানারা ছিলেন শাহজাহানের বড় মেয়ে। শাহজাহানের মৃত্যুর পর তিনি বাবার মৃতদেহ এই গুপ্তপথ দিয়ে নিয়ে গিয়ে তাজমহলে মুমতাজের কবরের পাশে সমাহিত করেন।
জাহানারা মহলের পাশেই রয়েছে মুসলমান বুর্জ বা শাহ বুর্জ। এই স্থানে ঔরঙ্গজেব তার বাবা শাহজাহানকে জীবনের শেষ 8টি বছর বন্দি করে রেখেছিলেন। এই স্থান থেকে উপরে অবস্থিত মিনা মসজিদ পর্যন্ত শাহজাহানের যাওয়ার অনুমতি ছিল। তাই নিজের প্রিয়তমা স্ত্রীর দুঃখে কাতর শাহজাহান এই মুসলমান ব্রুজ থেকেই সারাদিন ধরে তাজমহলকে দেখতেন, আর এইখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগ্রা ভ্রমণের এই পর্ব শেষ হবে তাজমহল দর্শনের মাধ্যমে। 1628 খ্রিস্টাব্দে যখন শাহজাহান মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন, তখন মুঘল সাম্রাজ্য সুবিশাল ছিল তো বটেই, তবে সম্রাট শাহজাহান স্থাপত্য ও সংস্কৃতিকেও করে তোলেন সুবিশাল ও সুসমৃদ্ধ। আর তার প্রিয় পত্নী ছিলেন মমতাজ বেগম। মুঘল দরবারের কবিরা বলেন তার সৌন্দর্যের কাছে পূর্ণিমার চাঁদও নাকি হার স্বীকার করত। দুর্ভাগ্যবশত সন্তানের জন্মদানের সময় তিনি মারা যান, আর তার স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান নির্মাণ করেন তাজমহল। এই তাজমহল সাজানো হয়েছিল নিখুঁত কারুকার্য, দারুণ নকশা আর বহুমূল্য রত্ন দিয়ে। ছিল সোনা ও রূপোর পর্দা, মূল গম্বুজটি ছিল সোনা দিয়ে মোড়া। অষ্টাদশ শতাব্দীতে জাটরা আক্রমণ করলে লুট করে নিয়ে যায় সব কিছু। স্থাপত্যের এই উজ্জ্বল নক্ষত্রের আলো অনেকটাই কমে যায় তখন থেকে। আর বর্তমানে মথুরার কিছু তৈল শোধনাগারের দূষণ থেকে বৃষ্টির সঙ্গে আসে বিভিন্ন অ্যাসিড ও রাসায়নিক। এই কারণে তাজমহলের জৌলুস আরও অনেকটা কমে গেছে, রঙও গেছে পাল্টে। তবু এত কিছু সত্ত্বেও আপনি যতবারই তাজমহলকে দেখবেন বলবেন, ওয়াহ তাজ, ওয়াহ। আমাদের দিল্লি, হরিদ্বার, আগ্রা ভ্রমণ সিরিজের এটিই ছিল শেষ পর্ব। যারা এখনও এই সিরিজের পর্বগুলি দেখেননি তাদের অনুরোধ করব উপরের দেওয়া আই বাটনে ক্লিক করে অথবা নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বগুলি দেখে নেওয়ার জন্য। আগের পর্বগুলিতে দিল্লি এবং হরিদ্বারে আমরা কোথায় কোথায় ঘুরেছি বা আপনারা কোথায় থাকবেন, কত খরচ, তা বিস্তারিতভাবে তুলে ধরেছি। আজকের পর্ব ভালো লাগলে একটি লাইক করে আত্মীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর নিচের সাবস্ক্রিপশন বক্সে ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের পর্ব এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।